১,৫০০ টাকার শাড়ি, ১০০ টাকার সিঁদুর আর প্রায় ৪০ টাকার চুড়ি। আর মিষ্টির প্যাকেট দেখে মনে হচ্ছে ৪০০-৪৫০ টাকার মিষ্টি তো বটেই। এটা আবার কি? রূপোর নাকছাবি। মানে এই সমস্ত কিছু মিলিয়ে প্রায় ২৫০০ টাকার জিনিস। কিন্তু কার জন্য? এই বাড়ির জন্য, যাদেরকে আমি ১ পয়সাও দিতে চাইনি। এই, এগুলো ফেরত দাও। আমি এটা দিতে পারবো না। কাকিমার আশীর্বাদ রয়েছে এতে। কি হলো বর্দা? তোমার বৌমাকে কিছু বলছো না কেন? আমার উপহার যেন এক্ষুনি আমাকে ফিরিয়ে দেয়। আমাকে যেদিন এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলে না, সেদিন আমার আর তোমার মধ্যে একে অপরের ক্ষতি করার কথা হয়েছিল। উপহার দিয়ে মঙ্গল কামনার কথা হয়নি। এই আদেশ, অতীতের কথা যখন মনে আছে তখন নিজের জায়গাটা ভুলে যাস না। তুই আমার ক্ষতি করবি? বেরিয়ে যা বাড়ি থেকে, যা বেরো। এই যে মা, তোমার বড় ছেলেকে বোঝাও আমার সঙ্গে যেন ভদ্রভাবে আর ভালো করে কথা বলে। ওর বাবার চাকর নই আমি, আমি ওর ছোট ভাই। আরে শোন, ওকে কি বোঝাবো? ও একদম ঠিক বলছে। এই গোটা এলাকাটায় না শুধুমাত্র দুজনই ঠিক বলে, একজন আমার মা আর একজন এই যে আমার বর্দা। আর সকলে তো মিথ্যে বলে। আর কি? হ্যাঁ, আর কি ভুলে গেছো? যখন বৈষ্ণোদেবী যাবে বলে কাঁদছিলে আর বলছিলে আমায় কেউ নিয়ে চল, তখন আমি নিয়ে গেছিলাম তোমাকে ওই তীর্থে। কিন্তু যখন বড় ছেলের কথা আসে তখন তুমি ওরই গুণগান গাও। খুব তাড়াতাড়ি ওপরে যাবে তুমি। আর দেখে নিও, তোমার মুখাগ্নি করতে না আমি আসবো, ও যাবে না। বারে পাপি বা, তীর্থ করতে নিয়ে যাওয়ার নাম করে মায়ের 2টো সোনার টাকা বেচে দিয়েছ। এখন বড় বড় কথা বলছো? ওই 2টো সোনার টাকায় তোমার একার অধিকার ছিল না। এই যে বৌদি, তোমার সঙ্গে কেউ কথা বলছে, মাঝখানে কেন ঢুকছো? আর আমি তো দেখতে পাচ্ছি ওই সোনার 2টো টাকার জন্য তুমি একেবারে মরে যাচ্ছ। খুব খারাপ লাগছে না? একটা কথা বলো, এই যে এতদিন ধরে তুমি আর তোমার এই পতি পরমেশ্বর আমার বর্দা এই বাড়িতে রাজত্ব করছে, তার হিসাব কে করবে বলো আমাকে? রাজা যখন রাজত্ব তো করবই, আর ভিখিরিদের ধাক্কা মেরে তাড়াবো। অনেক কথা বলেছিস, যা এখন এখান থেকে। দাও, এটা আমাকে দাও। আর তোমাকে তো বাড়িতে গিয়ে আমি দেব জুতো। ছেড়ে দিন না কাকা, কাকিমা কত ভালোবেসে দিয়েছেন। এইভাবে কথা শুনবে না। কাকা, এখান থেকে চুপচাপ চলে যাও। খুশি? আমার অপমান দেখে ভালো লাগলো তো? খুব এসেছিলে তুমি উপহার নিয়ে না? তুমি একবার বাড়িতে এসো, জুতো মেরে তোমাকে আমি সোজা করে দেবো আজ। 1 মিনিট কাকা। কাকিমা কিছু না বললেও কাকিমার হয়ে আমি আপনাকে বলছি, যদি ওনার কিছু হয় তাহলে পুলিশ নিয়ে আপনার বাড়িতে যাব আমি নিজে। জানেন তো, নারী সুরক্ষার বিষয়ে এদেশে
একাধিক আইন রয়েছে। খুব আইন জানো দেখছি তুমি। খুব বেশি না হলেও এটুকু আইনের বিষয়ে আমার জানা আছে। বাহ 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 বাহ, তোমার জন্য একদম পারফেক্ট বৌমা। আরে যার সামনে কেউ মুখ খুলতে সাহস পেত না, আজ সেই তারই সামনে তারই কদিন আগে আসা বৌমা আইন শেখাচ্ছে। কোথাও কলসি আর দড়ি নিয়ে গিয়ে ডুবে মরবে যাওয়ারে লজ্জা হওয়া উচিত তোমার। লজ্জা তোর হওয়া উচিত। বহু বছর আগে যাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিলাম, সে আজ একটা রাস্তার মেয়ের কাছে অপমানিত হলো। চলে যাচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখবে, খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব। আর যখন ফিরে আসব না, এই সমস্ত কিছুর হিসেব নেব আমি। চলো এবার, উপহার দিতে এসেছিলে না? বাড়িতে চলো, আজ আমি তোমায় উপহার দেব। দেখবো কোন আইন আমার কি করতে পারে। চলো। কথাটা শুনতে পেলে তো? সাথে কি বলল? আইনের ভাষাও খুব ভালো করেই জানে। তাই এখন থেকে নম্রভাবে কথা বলো আর ভদ্র ব্যবহার করো। খুব আইন শেখাচ্ছিলে না আমার ভাইকে? ও যদি আমার শত্রু না হতো, তাহলে আইন তোমাকে আজ আমি ভালো করে শিখিয়ে দিতাম। তাই ক্লার্ক বাবুর আইন জানা মেয়ে, একটা কথা ভালো করে বুঝে নাও, আইন এই বাড়িতে সিংহাসন সিংহের পায়ের তলায় পড়ে থাকে। যখন ইচ্ছে বাড়িতেই আমি থানা তৈরি করে দিতে পারি। বাবা, আমিও একজন নারী, আর কাকা যেভাবে কাকিমাকে অপমান করছিলেন সেটা আমি মেনে নিতে পারিনি। সেই জন্যই ও কুন্তি দেবী, কুন্তি দেবী, দর্শন দিন। কি হয়েছে? কিছু খাবার দাবার আছে? হ্যাঁ, কিন্তু তুমি এক্ষুনি তো খেলে। তাতে কি হয়েছে? আবার খিদে পেতে পারে না নাকি? যাও, যা আছে নিয়ে এসো। কি হলো বাবা? সব ঠিক আছে তো? আইনের পাঠশালা চলছে, যা ওদিকে গিয়ে দাঁড়া। রুটি সেঁকা হয়নি ভালো করে। কিন্তু তুমি তো এক্ষুনি এই রুটি খেয়েছিলে। হ্যাঁ, আগে খেয়েছিলাম তো কি হয়েছে? এখন বলছি সেঁকা হয়নি। নিজে খেয়ে দেখো, বুঝতে পারবে। তাকিয়ে আছো কেন? যাও খাও। কি যেন বলছিলে তুমি? কাকিমার সঙ্গে অন্যায় কিছুতেই মেনে নেবে না, আর এখানে যে আমি অত্যাচার করছি তাতে নিশ্চয়ই আরো খারাপ লাগছে। তাহলে পুলিশকে ডাকো। তুমি যাকেই ডাকো না কেন, আজও মেঝেতে পড়ে থাকা রুটিগুলোই খাবে।
যাও, খাও রুটি। বাবা, যদি আপনার আমার উপর রাগ হয়ে থাকে তাহলে আমাকে শাস্তি দিন। মাকে কেন অসম্মান করছেন আপনি? এতই যদি খারাপ লাগে তাহলে ডাকো না তোমার দারোগাকে। কিন্তু পড়ে থাকা ওই রুটিগুলো ওকে খেতেই হবে। না মা, আমি আপনাকে এগুলো খেতে দেব না। খাবেন না এগুলো। শরত, আমাকে এটা খাওয়ার জন্য আমার স্বামী আদেশ করেছেন, আর আমি আমার স্ত্রী ধর্ম অবশ্যই পালন করব। কিন্তু মা, নিজেকে এতটা নিচে নামানো আর নিজের স্বামীর সব অপমান সহ্য করে নেওয়া, এ কিরকম স্ত্রী ধর্ম? তুমি কি করে জানবে যে স্ত্রী ধর্ম কাকে বলে? তুমি তো নিয়ম মেনে বিয়েটাই করনি, সেই জন্য তুমি নিজেও স্ত্রী ধর্ম পালন করতে পারছো না, আর আমাকেও স্ত্রী ধর্ম পালন করতে বাধা দিচ্ছ। অভয় দাদা, দিদি, ইন্দ্র, ঠাকুমা, তাড়াতাড়ি আসুন। কি এমন হয়েছে এখানে যে এত রাতে জোরে জোরে চেঁচাচ্ছে? তুই কি সকলের মা যে সবার নাম ধরে ডাকছিস? ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ। যে স্বামীর নাম ধরে ডাকছে তার মানে নির্লজ্জ বেহায়া। কি হয়েছে সাথী? ইন্দ্র, মাকে আটকাও না, উনি মেঝেতে ফেলে দেওয়া রুটি তুলে খাচ্ছেন। ইন্দ্র, তোর বউকে এখান থেকে নিয়ে যা। আমি যাব না ইন্দ্র, এটা ঠিক নয়। বাবা শুধু আমাকে দেখানোর জন্য মাকে এমন কষ্ট দিচ্ছেন। আটকাও বাবাকে। বোঝো, এখন ঠাকুরপো নাকি আটকাবে বাবাকে? তাও আবার তোমার মতো ডাইনির কথায়। আরে তুমি কি জানো যে বাবা এরকম কতদিন ধরে করে আসছেন মায়ের সাথে? কি হলো কুন্তি দেবী? শুরু করো। ইন্দ্র, আটকাও না। সাথী, চলো এখান থেকে। ইন্দ্র, এটা ঠিক নয়। ঠিক ভুল ছাড়ো, চলো এখান থেকে। এসব ওদের প্রত্যেক দিনের নাটক। ইন্দ্র, আমার কথাটা তো শোনো। বলছি তো এইসবের মধ্যে তুমি পড়ো না। ইন্দ্র, কিন্তু ওদের মা- এরকম নাটক করার অভ্যেস আছে। ইন্দ্র, রিঙ্কি, রুটিগুলো কুকুরকে দিয়ে আয়। এগুলোর যা কাজ ছিল সেটা মিটে গেছে। ও কুন্তি দেবী, এ বাড়িতে যদি নাটকও করা হয় সেটা বিশ্বাসযোগ্যভাবে করতে হবে, যাতে বাড়ির সবাই এটা বুঝতে পারে যে সিংহাসন সিংহের কথা মানে সেটাই আইন। এই রুটিগুলো তুমিই খাবে। এই রিঙ্কি, হ্যাঁ বাবা। রুটি দে।
কেমন ছেলে তুমি? তোমার বাবা তোমার মাকে সবার সামনে এত বড় অপমান করলো, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? না নিজে কিছু করলে, না আমাকে আটকাতে দিলে। কি মনে হয় তোমার, তুমি আটকালে সব শুধরে যাবে? সাথে তুমি বাড়ির এই সমস্ত ঝামেলার থেকে দূরে থাকো। কেন দূরে থাকবো? আমি তো এই বাড়ির বউ ইন্দ্র, আর এই পরিবারের অংশ হতে হলে বাড়ির সমস্যা থেকে পালাতে পারবো না। পালাতে পারবে না তো? তাহলে যাও, গিয়ে বসে থাকো ওদের সাথে, আর এইভাবে অপমানিত হতে থাকো। আরে ওরা তো চায় ষড়যন্ত্র ওদের তোমাকে ছোট করার, আমাদের একে অপরের থেকে আলাদা করার। আর যেদিন এটা হয়ে যাবে ওরা সবাই এক হয়ে যাবে। তাহলে যদি আমাদের সম্পর্কের এরকম পরিণতি চাও তাহলে যাও। আমাদের সম্পর্ক কি এতটাই দুর্বল যে একটা ষড়যন্ত্রের জন্য ভেঙে যাবে? দেখো সাথী, আমি সত্যি কথা পরিষ্কার করে বলতে ভালোবাসি, নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসি। সবসময় হাসি মুখে তোমাকে দেখতে চাই, ওদের মাঝে তোমাকে একা ছাড়তে পারবো না। ইন্দ্র, এই বাড়ি আর এই সব মানুষগুলো আমাদের আপনজন। তুমি কি চাইছো বলো? বাবা মা আমাকে যা শিক্ষা দিয়েছেন ভুলে যাব আর অন্যায় মেনে নেব? সাথী, আমি শুধু এটুকুই চাই যে তুমি বাড়ির ঝামেলার মধ্যে পড়ো না। যদি তোমার কোনো কথা ভুল মনে হয় তুমি আমাকে বলো, আমি বোঝাবো ওদের, কিন্তু তুমি দূরে থাকো। কিন্তু ইন্দ্র, ওই মা। হায় রে, আমার কপাল খারাপ। এই বয়সে পৃথিবীর শাশুড়িরা এটাই ভাবে যে তাদের বৌমাকে সামলে রাখে যাতে তারা তীর্থে যেতে পারে। আর আমার বৌমা গিয়েছিল নিজের বৌমাকে শিক্ষা দিতে, আর নিজেই পড়ে থাকা রুটি খেয়ে এলো। ঠিক বলেছেন ঠাম্মা, আপনার তো বয়সও হয়েছে, আর এমনিতেও তো ওনার কথা আজকাল কেউই শোনে না। কিন্তু মা, আরে আমি বলছিলাম কি, মায়ের সাথে আজ যা হলো না, খুবই খারাপ হলো। আর আপনি মানুন বা নাই মানুন মা, আপনি কিন্তু হেরে গেছেন। আর আপনার পাশাপাশি আপনার বড় বৌমা, আমিও হেরে গেছি। আসলে আপনিও দুর্বল হয়ে পড়েছেন, আর ঠাম্মাও দুর্বল হয়ে পড়েছেন। বড় বৌমা, আমি কিন্তু দুর্বল নই। এবারে আমি ওকে বুঝিয়ে দেব যে আমি কি করতে পারি। বসো বসো, আরে বসো না, বসো। এটা ঠিকই আছে, বাড়ির লোক তোমাকে দুটো কথা বলবে, আর তুমি আমার বউকে গিয়ে আরো 4টে কথা শোনাবে। খুব ভালো। আসলে কি হয়েছে বলো তো মা, সাথী এখন ঘুমোচ্ছে, আর আমি থাকতে ওর ঘুম কেউ নষ্ট করতে পারবে না। বাহ রে বাহ ইন্দ্র, তুই তো খুব বউয়ের হয়ে বড় বড় কথা বলছিস। তোর বউ থাকে এই বাড়িতে, আর আমরা ওর ঘরে যেতে পারবো না? খুব বড় পাহারাদার হয়েছিস তো তুই তোর বউয়ের। আগে হ্যাঁ, যেটা হয়েছি সেটা মন থেকেই হয়েছি ঠাম্মা। চাইলে তুমিও সাথীর সঙ্গে মিশতে পারো, আমি তো বলবো পরিবারের সবাই সাথীর সঙ্গে মেশো। আরে তোমরা সবাই মন থেকে ওকে বাড়ির বউ হিসেবে মেনে নাও, তারপর ওকে ভালোবাসো, ঝগড়া করো, আমি মাঝখানে বলবো না। কিন্তু যতক্ষণ ওকে বৌমা হিসেবে মেনে নিচ্ছ না, দয়া করে ওর থেকে দূরে থাকো। অদ্ভুত, হ্যাঁ? এইভাবে তুমি আমার সামনে মডেল হয়ে দাঁড়িয়ে থেকো, উইথ স্মাইল। ও রিনা রানী, এখন তুমি নিজের ঠান্ডা লাগার জন্য কিছু করবে? একটা কাজ করো, তুমি 100 পর্যন্ত না ওঠ বস করো। এটা বলতে বলতে যে আমার ভুল হয়েছে একদম দাঁড়াবে না। আর যদি মাঝে থামো তাহলে আবার 1 থেকে শুরু হবে, কি বুঝলে? চলো শুরু করো। কেন মনে এত রাগ পুষে রেখেছো? সব ভুলে গেলে মনটা হালকা লাগবে। দাদা, ইন্দ্র,
ইন্দ্রের বউ। তোমার থেকে জ্ঞান শুনতে চেয়েছি, যা বলছি সেটা করো, না হলে আমি তোমায় ডিভোর্স দিচ্ছি। চলে যাও এখান থেকে, তোমার সঙ্গে খুশি নই আমি। চলো যাও এখান থেকে, যাও যাও। আমি সব শাস্তি পেতে রাজি, কিন্তু বৌমাকে উপহার দিয়ে আমি কোনো ভুল করিনি। আরে মনে যত ভাবনা আছে না, ভাবো, কিন্তু মুখে সেগুলো বলতে চেও না। চলো শুরু করো, তাড়াতাড়ি উঠবো, শুরু করো। কান ধরো, আরে কান ধরো, শুরু করো, ভালোভাবে শুরু করো। আমি ভুল করে ফেলেছি। চলো দাঁড়াও এবার। আমি ভুল করে ফেলেছি। স্মাইল। আমি ভুল করে ফেলেছি। বর্দা ওরফে সিংহাসন সিংহ, তোমাদের পুরো পরিবারের না আসল শত্রু আমি। জীবনে কোনোদিনও আমি সেই দিনটা ভুলবো না যেদিন বাড়ি থেকে অপমান করে আমাকে বের করে দিয়েছিলে। তাই অন্যের বাড়ি দখল করতে হয়েছে আমাকে। আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি তোমাকে, আমাদের শরীরে একই রক্ত বইছে। তুমি যদি পাগল হও না, তাহলে আমি মহা পাগল। যতক্ষণ না তোমার আর তোমার পুরো পরিবারকে আমি রাস্তায় নিয়ে আসতে পারছি আর পায়ের নিচে নাক খদ্দে হতে পারছি না, আমি শান্তিতে বসবো না। কি ব্যাপার, ধুলো মাখা রুটি কি হজম হয়নি নাকি? শক্তি কমে গেল কেন? নাকি আমার কথায় মনে দুঃখ পেয়েছো? তোমার কথায় আবার দুঃখ পাবো কেন? স্বামী পরমেশ্বর, আর পরমেশ্বরের কথায় দুঃখ পায় নাকি? তুমি হয়তো আমায় পরমেশ্বর মানো, কিন্তু সব স্ত্রীরাই যে সেটা মনে করবে তার কোনো মানে নেই কুন্তী দেবী। এ বাড়িতেই তো এমন পুরুষ মানুষ আছে যার স্ত্রী তাকে নাম ধরে ডাকে। তাহলে কিসের স্বামী আর কিসের পরমেশ্বর? হ্যাঁ, এমনিতেও আমার পরমেশ্বর সাজার কোনো ইচ্ছে নেই। তুমি সাজো আর তুমি আনন্দ থাকো। হ্যাঁ, আমি তো আনন্দেই আছি, কিন্তু তোর জন্য আমার খুব চিন্তা হয়। তুই কতদিন আনন্দে থাকতে পারবি? বাবা, তুমি কি ডেকেছিলে আমাকে? হ্যাঁ, ওই কি নাম ওর, লালনের ওখানে একবার যা তো, ওকে গিয়ে শাসিয়ে আয়। রোজ বলছে কাল টাকা দেবো, কাল টাকা দেবো। আজ যদি টাকা না দেয় হাত পা ভেঙে দিয়ে আসবি। দাদা, লালনের থেকে টাকা আমি বুঝে নেবো, তুমি বাকি হিসেবগুলো একটু দেখে নাও না। কি ব্যাপার ছোটদা ভাই, বউ কি আর ছুটি দিয়েছে নাকি যে কাজের দিকে মন দিচ্ছ? রিঙ্কি বাবু, একটা কথা শোন, তোর যতটা যোগ্যতা ততটাই কথা বলবি। আমার বউ শিক্ষিত, খুব ভালো করেই জানে কখন বেঁধে রাখতে হয় আর কখন মুক্ত করতে হয়। দাদা, ওই লালনের ঠিকানাটা দাও। আচ্ছা ঠিক আছে, আয়, যেতে যেতে বলছি তোকে, চল। আজ টাকা নিয়ে তবে আসবি। নমস্কার সিংহাসন বাবু। হ্যাঁ, নমস্কার নমস্কার। আসলে আজকে মন্দিরে পুজো আছে, সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ভজন আর ভোগ বিতরণের। আপনি যদি কিছু চাঁদা দিতেন তাহলে অনেক উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, দেবো না কেন। এই রিঙ্কি, 1010 টাকা নিয়ে আয়। ঠিক আছে। এ আবার এখানে কি করতে এলো? কি ব্যাপার ক্লার্ক বাবু, এই ঝোলা নিয়ে কি কিছু চাইতে টাইতে, মানে ভিক্ষে করতে বেরিয়েছো নাকি? এ কি, উনি এখানে কি করছেন? হ্যাঁ, সেচ দপ্তরে কাজ করে তো। আরে সেচ দপ্তরের ক্লার্ক ইনি, এর মেয়েকেই তো আমার ছোট ছেলে ইন্দ্রবাবু নিয়ে এসেছেন বিয়ে করে। মেয়ে তো নিজের খেলা দেখিয়েই দিয়েছে, বাপও চলে আসে মাঝে মাঝে নতুন খেলা দেখাতে। বাবা, তুমি এখানে? ব্যাস ব্যাস ব্যাস, সুখী হও মা। কেমন আছো? ভালো আছি মা, ভালো আছি। সিংহাসন বাবু, আজকে চৈত্রের চতুর্থী। আমাদের পরিবারের একটা নিয়ম আছে যে এই দিনে বাবা তার মেয়ের শ্বশুর বাড়িতে ফল, মিষ্টি, জামা কাপড় এইসব নিয়ে যায়। তাই আমি এই সামান্য কিছু
জিনিস নিয়ে এসেছিলাম। এটা ভালো চাল। হ্যাঁ, বেশ মজার। আমি তোমার মেয়েকে এখনো বাড়ির বৌমা মেনে নিইনি, কিন্তু তুমি নির্লজ্জের মতো চলে এসেছো উপহার নিয়ে। একটা কথা বলুন তো, এত ব্যস্ততা কিসের আমার সঙ্গে সম্পর্ক পাতানোর জন্য? বাবা, এইভাবে পারিবারিক বিষয়গুলোকে সবার সামনে কেন? এই, আমি তোমাকে পরিবারের সদস্যই মানি না, তাহলে পারিবারিক বিষয় হবে কি করে? কি এনেছো দেখি একবার, কি এমন গুপ্তধন এনেছো? কি ভেবেছিলে তুমি আমরা ফল টল খেতে পাই না? নাকি এই যে ফলগুলো এনেছো সেগুলো বেশি রসালো? বাবা, আমার বাবার সঙ্গে কিভাবে কথা বলছেন? এই সাথী, এইভাবে কেউ কথা বলে শ্বশুরের সাথে? যা ভিতরে যা, ওনার সঙ্গে আমার কিছু কথা আছে। সিংহাসন বাবু, ঈশ্বরের দয়ায় আপনার কাছে সবকিছুই আছে। আমার কি বা ক্ষমতা যে আপনার জন্য কিছু নিয়ে আসব? আমার তো স্বীকার করতে দ্বিধা নেই যে আমার কপাল ভালো যে আমার মেয়ে আপনার বাড়িতে এসেছে। তাও আমার যেটুকু সামর্থ্য আমি তাই নিয়ে এসেছি। এই দেখো, নিজের বাবার অপমান দেখে কত কষ্ট পাচ্ছ। একবার এটা ভাবো যে তোমাকে ইন্দ্র বিয়ে করে আমাদের বংশের যে অপমান করেছে, তাতে আমরা কতটা কষ্ট পাচ্ছি। এটা ভালো পদ্ধতি, নিজেই নিজেকে কাঙাল ঘোষণা করে দেওয়া যে আমার সামর্থ্যই নেই, তারপর গিয়ে 4টে পচা খোঁচা ফল নিয়ে এসো আর সমাজকে দেখাও আমি কত মহান। এসব এখানে চলবে না। তাই মাননীয় ক্লার্ক মহাশয়, এসবের প্রয়োজন নেই। নিজের মেয়েকে সঙ্গে নিয়ে এ বাড়ি থেকে বিদেয় হও। বাবা, এই নাও চাঁদার টাকা। হ্যাঁ, দে। $10,000 টাকা দিলাম। খুব ধুমধাম করে অনুষ্ঠান করুন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। আমি জানতাম সিংহাসন বাবু যে আপনি আমাকে অসম্মান করবেন, কিন্তু তাও আমি এসেছি। তার কারণ হলো আমি মেয়ের বাবা। ওই যে আপনার মেয়ে রিঙ্কি, ওর যখন বিয়ে হবে না সিংহাসন বাবু, আপনি তখন বুঝবেন এই সব নিয়মগুলোর কি গুরুত্ব। আর একজন বাবার ভালোবাসা কি হয়। আরে আজ 26শে জানুয়ারি নাকি, এত ভাষণ দিচ্ছ কেন? বললাম তো নিজের মেয়েকে সঙ্গে নিয়ে এ বাড়ি থেকে বিদেয় হও। আর তোমার মেয়ে যদি না যায় এই বাড়ি ছেড়ে, তাহলে নিজে অন্তত যাও। বাবা। হ্যাঁ মা। মিষ্টি নিয়ে এসেছিলে না? কিন্তু অনেক কথা শুনতে হলো তোমাকে। আর নয়, ব্যাস। আচ্ছা, তুমি আমাকে যাওয়ার পথে মন্দিরে ছেড়ে দিও।
আসলে আজকের দিনে যদি কোনো স্ত্রী মন্দিরে গিয়ে নিয়ম মেনে পুজো করে তাহলে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি আর গোটা পরিবারের মঙ্গল হয়। হ্যাঁ মা। নারায়ণ নারায়ণ, আপনি দেখলেন মাতা, আপনার ভক্ত স্বাতী যে ভক্তিরসে ডুবে আছে তার কথায় এমন ব্যঙ্গ যে কাউকে অসম্মান না করেও মনের কথা বলে দিল। এ আমি সত্যিই আশা করিনি মাতা। নারায়ণ নারায়ণ। এই সবই বাল্যকাল থেকে মাতা পিতার দেওয়া শিক্ষা দেবর্ষী। সুশিক্ষা পেয়ে বড় হয়ে ওঠা সন্তান জীবনের সকল কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। দেখবেন, আজ যে গৃহে আমার ভক্তের পিতার অসম্মান হয়েছে, একদিন সেই গৃহেই এই সন্তানের জন্যই তিনি সম্মান পাবেন। নারায়ণ নারায়ণ। বিনাশ দেবী সন্তোষীর পরম ভক্ত স্বাতীর। সেদিন যে আমার প্রহার থেকে বেঁচে গিয়েছিল, কারণ চিকিৎসক ওর গলা থেকে ওই মূর্তিটি খুলতে পারেনি। কিন্তু আজ ও আমার প্রহার থেকে বাঁচতে পারবে না। আরে মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? তুমি বেশি কথা বলো না, তোমাকে ছুরি ছুরি মারলে কি করবে বলো? মাতা, এ কি অনর্থ হচ্ছে মাতা? এখনই যদি ওকে আটকানো না হয় আপনার ভক্তের জীবন সংকটে পড়ে যাবে মাতা।
ইন্দ্র, এই, হুট! আমার বউকে মারতে চাস? ইন্দ্র ছেড়ে দাও ওকে। বাবা পাঠিয়েছে না তোকে? দাদা, না তো আমি আপনাকে চিনি না আপনার বাবাকে। জানি না আমার হঠাৎ করে কি হলো যে আমাকে ক্ষমা করে দিন, ছেড়ে দিন আমাকে। আর একটু মার খেলে তবেই তোর হুঁশ ভালো করে ফিরে আসবে। ছেড়ে দাও ওকে। ও কি বলছে সেটা তো শোনো। দাদা, তোমার সঙ্গে কি শত্রুতা আমার যে তুমি আমাকে মারতে চাইছিলে? দিদি, আমি সত্যি বলছি, আমি জানি না হঠাৎ করে আমার হাত থেকে কি করে ছুরিটা ওদিকে চলে গেল। দিদি, আমাকে ক্ষমা করে দিন। আমি তো আপনাদের চিনিও না। আমার দোকানে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এই দোকানের সাহায্যেই আমার সংসার চলে। তাহলে আমি কাউকে হত্যা করার মতো পাপ কেন করব সেটা আপনারাই বলুন। আমাকে ক্ষমা করে দিন দিদি। এই কাহিনীটা না বাবু অন্য কাউকে শুনিও। চল থানায়। ইন্দ্র, তুমি ওকে একবার দেখো, তোমার মনে হয় ও কারোর প্রাণ নিতে পারে? ইন্দ্র, আমার মনে হচ্ছে যে ওর মাথার কোনো সমস্যা আছে। নাটক করছে। আরে আরে ছাড়ো, এই কি হচ্ছে এখানে? ও আমার বউকে মারার চেষ্টা করছিল ছুরি দিয়ে। স্যার শুনুন না, ওকে ছেড়ে দিন না। ম্যাডাম, দিন দুপুরে কারোর উপর হামলা করাও তো অপরাধ। সেটা জানি আমি, কিন্তু ও জেনে বুঝে এই কাজটা করেনি। ওকে ক্ষমা করে দিন। ম্যাডাম, আপনি যান, আমরা একে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেব। আমরাও বিনা দোষে কাউকে শাস্তি দিই না। এ অবশ্যই দেবী পৌলমীর ষড়যন্ত্র, যে কারণে অকারণে একজন নিরপরাধ মানুষ পাপের অংশ হয়ে গেছে। মাতা দেবর্ষি, অকারণে কখনোই কিছু হয় না। এসবই অতীত, বর্তমান আর ভবিষ্যতের কর্মের সমীকরণ দ্বারা নির্ধারিত থাকে। ইন্দ্র তো অন্য কোনো স্থানে ছিল, কিন্তু বিধাতা তাকে সেখানে পাঠিয়েছেন যেখানে তার থাকা প্রয়োজন। যে সাথীকে আঘাত করার চেষ্টা করেছে সে অনুচিত কাজের অংশীদার হয়েছে, কারণ তার মনেও কোনো পাপ ছিল। তাই অশুভ শক্তি তাকে প্রভাবিত করেছে, আর ওই কামার সত্যকে রক্ষার মাধ্যম হয়ে উঠেছে। এই সম্পূর্ণ ঘটনা এটাই প্রমাণ করে যে সৎ মানুষদের জন্য কখনোই সাহায্যের কোনো অভাব হয় না। সেই জন্য কোনো পরিস্থিতিতেই নিরাশ হতে নেই। আত্মবিশ্বাস নিয়ে যারা সত্যের পথে এগিয়ে চলে, ঈশ্বর স্বয়ং তাদের সাহায্য করেন। নারায়ণ নারায়ণ। অর্থাৎ মাতা, যাকে মারছে আর যে মারছে তাদের মধ্যে যিনি রক্ষক, তিনি ঈশ্বরের দূত হন। হ্যাঁ দেবর্ষি, যে অন্যের প্রাণ রক্ষায় তৎপর থাকে তার মধ্যে ঈশ্বর স্বয়ং বিরাজ করেন। আর ঈশ্বর নিজের কোনো সৃষ্টিকেই নষ্ট করতে চান না। নারায়ণ নারায়ণ। হে মা সন্তোষী, জানি না আমার সাথীর সঙ্গে কি কি হচ্ছে। সেই দিন ওর শ্বাস আটকে গেল, আর আজ একজন ছুরি নিয়ে প্রাণঘাতী আক্রমণ করলো। যাই হয়ে যাক মা, তুমি আমাদের ওপর তোমার কৃপা বজায় রেখো। আমার বিশ্বাস আছে, যদি তোমার আশীর্বাদ থাকে আমাদের কিচ্ছু হবে না। দেবর্ষি, আজকের ঘটনা এটা নিশ্চিত হয়ে গেছে যে স্বাতী আর ইন্দ্রের আশেপাশে কোনো মায়ার জাল বিছানো হয়েছে। দেবর্ষি, আপনি তো জ্ঞানের ভাণ্ডার আর ত্রিলোকে ভ্রমণ করতে পারেন, তাই আপনার থেকে যোগ্য আর কেউই হতে পারে না যে এই মায়ের উৎস খুঁজে বের করতে পারবে। নারায়ণ নারায়ণ। অবশ্যই মাতা, যেমন আপনার আজ্ঞা, আমি সম্পূর্ণ চেষ্টা করব। তরঙ্গিনী, দেবী পৌলমীর রচনা করা মায়ার সন্ধান করবেন দেবর্ষি, কিন্তু এই কার্য সম্পূর্ণ দেবলোকে কারুর পক্ষেই সম্ভব নয়।
সত্যি বলেছো। এই নাও বাবা, আজকে সব হিসেব মিটিয়ে এসেছি আমি। বাহ, সাব্বাস। এই না হলে আমার ছেলে। বাবা যা। নাও, এসে গেছেন নবাব পুত্তুর। কি ইন্দ্রবাবু, কিছু টাকা পয়সা আদায় করে এনেছেন নাকি নিজের বউয়ের হাত ধরে শহর পরিভ্রমণে বেরিয়েছিলেন? বাবা লালনের বাড়ি গিয়েছিলাম, কিন্তু ও ছিল না। পুজোর থালা নিয়ে গিয়েছিলি, তুই ওকে আরতি করবি আর ও তোকে টাকা দিয়ে দেবে? লালনের বাড়ি গিয়েছিলাম, কিন্তু ও ছিল না। তাই আমি মন্দিরের রাস্তা ধরে ফিরছিলাম, তখন দেখলাম যে ওর উপরে একজন প্রাণঘাতী। তোদের লায়লা মজনুর গল্প শুনতে চাইনি। একটা কাজ করতে পারে না, মুখে খালি বড় বড় কথা। সাথে এটা ভেতরে নিয়ে যাও, আমি টাকা তুলে আসছি। থাক, অনেক হয়েছে। অভয় নিয়ে আসবে। তুমি বউয়ের আঁচল ধরে নিজের ঘরে গিয়ে বসে থাকো, সেটাই পারবে। ঠিক আছে, যদি আমার কথা বিশ্বাসই না হয় তাহলে বলে কি লাভ? আরে এই বড় নাথ বউ কোথায় গেল? আমার পায়ে খুব ব্যথা করছে। বৌদিকে তো আমিও অনেকক্ষণ থেকে দেখিনি। কে জানে কোথাও লুকিয়ে টুকিয়ে আছে নাকি। ঠাকুমা, আমি আপনার পা টিপে দিচ্ছি, চলুন। যা, সরে যা। দরকার হলে কোনো কাজের মেয়েকে দিয়ে পা টেপাবো। তাহলে কাজের লোক ভেবেই আমাকে দিয়ে পা টেপান? হ্যাঁ, যত টাকা তুমি এই মালিশওয়ালাকে দিতে, ওই টাকা আমাকে দিয়ে দিও। তাহলে ঠিক আছে, পা টিপে দে, কিন্তু খুব ভালো করে টিপবি। হ্যাঁ ঠিক আছে, চলুন। ঠাকুমা, এবার একটু ভালো লাগছে তো? চুপচাপ পা টিপে দে, প্রশ্ন করে করে মাথা ব্যথা করাস না। আরে বলো না ঠাম্মা, বলো বলো বলো। আরে ঠিক আছে, এইটুকু বলে দাও যে কাজের লোক ঠিক করে কাজ করছে কিনা। আরে বলে দাও না আমার বিশ্ব সুন্দরী। সে তো আমি অবশ্যই। হ্যাঁ, তাহলে বলে দাও না। আচ্ছা বাবা, পর মনে করেই বলে দাও, বলে দাও। হ্যাঁ, ঠিকই করছেন। তাহলে এরপর থেকে সাথী তোমার পা টিপে দেবে। রোজ যদি পা টিপে দেয়, দেখো তুমি এরপর দৌড়তে পারবে। না, আমি আমার পা রোজ রোজ টেপাবো না। আমার এক মাসি ছিল, তার পা টেপানোর জন্য একটা মেয়ে রোজ আসতো। তারপরে জানিস ওর পা একদিন শুকিয়েই গেল। শুনেছিলাম কেউ তন্ত্রমন্ত্র করেছে।